ধাতুবিদ্যা অনেকের কাছে চ্যাপ্টারটা কঠিন, আবার কারো কাছে চ্যাপ্টারটা একঘেয়ে। সত্যি কি একঘেয়ে? ঠিক আছে, দেখা যাক। একদম চাপ নিও না, এটা একটা স্টাডিজ ট্যুর, যেখানে ভ্রমণ করার মতো সহজেই কনসেপ্টগুলি বুঝে নেব। এই স্টাডিজ ট্যুরে যা যা থাকছে সম্পূর্ণ কনসেপ্ট, বেসিক থেকে অ্যাডভান্স। গত বছরের সকল PYQ অর্থাৎ 2016 থেকে 2026 পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছে সেই প্রশ্ন এবং তার উত্তর। আচ্ছা, প্রতিটি প্রশ্নের সহজ সমাধান, প্রতিটি প্রশ্ন সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ সমাধান করা হয়েছে। আরও থাকছে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই সঙ্গে যাতে তোমরা সহজেই পড়তে পারো সেই জন্য থাকছে ফ্রি নোটস। এই নোটসে তোমরা সব কিছু পেয়ে যাবে। যে টপিকগুলি এখনই জানব: ধাতুবিদ্যার কেন প্রয়োজন, সেই সঙ্গে জানব বিভিন্ন ধাতুর ব্যবহার, জানব ধাতু সংকর, জানব বিভিন্ন ধাতু সংকর মনে রাখার ট্রিক্স, জানব খনিজ ও আকরিকের ধারণা, সেই সঙ্গে জেনে নেব জারণ বিজারণের ইলেকট্রনীয় সংজ্ঞা, জানব ধাতুর সক্রিয়তা এবং জানব ধাতুর নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতি, সেই সঙ্গে জানব ধাতুর ক্ষয় ও ক্ষয়রোধ। এই চ্যাপ্টারটা শুরু করার আগে বলে রাখি, প্রত্যেকটা টপিক থেকে কি কি প্রশ্ন এসেছে সেগুলি কনসেপ্ট ক্লিয়ার করার সাথে সাথেই আমরা জেনে নেব। এই যে স্লাইডে দেখতে পাচ্ছ ছবিটা, এটাতে কি লক্ষ্য করো তো? এখানে আকরিক থেকে ধাতু সংগ্রহ করা হচ্ছে, তারপর শোধন করা হচ্ছে, তারপর সেখান থেকে ব্যবহারযোগ্য করা হচ্ছে। এই যে পুরো পদ্ধতি যেটা বৈজ্ঞানিকভাবে সম্পন্ন করা হয়, এটাই হচ্ছে ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা কি? যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আকরিক থেকে লাভজনকভাবে, সহজে এবং বিশুদ্ধ অবস্থায় ধাতু নিষ্কাশন করা হয় তাকে ধাতুবিদ্যা বলা হয়। আমি এখানে ইংরেজি টার্মগুলো দিয়েছি যাতে তোমাদের 11-12 কিংবা কলেজে বা ভবিষ্যতে ইংরাজিতে পড়তে সুবিধা হয়, তাই প্রতিটা ইম্পর্টেন্ট শব্দের ব্র্যাকেটে ইংরাজি টার্ম দিয়েছি। এবার মধ্যশিক্ষা পর্ষদ অনুযায়ী আমাদের জানতে হবে লোহা, তামা, দস্তা ও অ্যালুমিনিয়ামের ব্যবহার। লোহার ক্ষেত্রে আমরা কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে তাকে 3 ভাগে ভাগ করব। 1 নম্বর হচ্ছে কাস্ট আয়রন। কাস্ট আয়রনে দেখা যায় 4% থেকে 2% কার্বন অণু থাকে। যদি কার্বনের পরিমাণ বেশি থাকে লোহার সঙ্গে, তাহলে এটা অবশ্যই ভঙ্গির প্রকৃতির হবে, তাই এটা সহজেও গলানো যায়। এরপর আছে ইস্পাত। ইস্পাতে কার্বনের পরিমাণ আছে 0.15% থেকে 1.5%। এটি বেশ শক্ত এবং এর স্থিতিস্থাপকতা ভালোই আছে। এরপর হচ্ছে পেটালোহা। পেটালোহাতে কার্বনের পরিমাণ 0.1% থেকে 0.15%। এটা হচ্ছে লোহার সবথেকে বিশুদ্ধতম রূপ এবং অত্যন্ত নমনীয়, কারণ যদি তুমি 1000টা অণু নাও সেখানে 1 থেকে 15টা কার্বন অণু থাকবে, মানে কত কম কার্বন আছে দেখো। আমরা জেনে নিই কাস্ট আয়রন কি কি কাজে লাগে। জলের পাইপ, ম্যানহোলের ঢাকনা, লোহা গলাবার চুল্লি প্রভৃতি তৈরিতে কাস্ট আয়রন লাগে। পেটালোহা কি কি কাজে লাগে? মেনলি তড়িৎ চুম্বকের মজ্জা, শিকল ও পেরেক তৈরিতে ব্যবহৃত হয়। আর ইস্পাত লাগে রেল লাইন তৈরিতে, সেতু তৈরিতে, যুদ্ধর সরঞ্জাম তৈরিতে ও অস্ত্রোপচারের সরঞ্জাম তৈরিতে। এগুলো আমরা জেনে নিলাম। এরপর আমাদের জানতে হবে তামার ব্যবহার। আচ্ছা, এগুলো আমাদেরকে মোটামুটি পড়তে হবে, কারণ পর্ষদে এই সিলেবাসটা রাখা হয়েছে। তামার পরিবাহিতা জানব। তামার রোধ খুব কম হয় বৈদ্যুতিক তার ও কয়েল তৈরিতে ব্যবহৃত হয়। তাপ পরিবাহিতা। তাপের সুপরিবাহী হওয়ায় এটি ক্যালোরিমিটার যন্ত্র তৈরিতে এবং বয়লার তৈরিতে ব্যবহৃত হয়। আরেকটা কি সংকর ধাতু, যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করি, যেমন পিতল, কাঁসা, সেগুলি তৈরিতেও
তামা মুখ্য উপাদান হিসাবে কাজ করে। এবার আমরা জানব দস্তা। দস্তার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ শব্দটা হচ্ছে গ্যালভানাইজেশন বা গ্যালভানিজেশন। এটি লোহার উপর জিঙ্কের প্রলেপ দিয়ে মরচে রোধ করতে ব্যবহৃত হয়। যখনই লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হবে তখন তাকে আমরা বলবো গ্যালভানোনাইজেশন। আচ্ছা, তড়িৎ কোষ জিঙ্কের আরেকটা বিশেষ কাজে লাগে। ড্রাই সেল কিংবা শুষ্ক নির্জল কোষের ক্ষেত্রে ধারক বা ঋণাত্মক তড়িৎদ্বার হিসাবে ব্যবহৃত হয়। ধাতু নিষ্কাশন, হ্যাঁ, বিশাল দামি দামি কিছু ধাতু আছে যেমন গোল্ড, সিলভার, সেসব নিষ্কাশনে এটি বিজারক হিসাবে কাজ করে। এবার আমরা সিলেবাস অনুযায়ী জানব অ্যালুমিনিয়ামের ব্যবহার। দেখো, অ্যালুমিনিয়াম অলরেডি 2023 সালে এবং মাধ্যমিক 2018 সালে পড়ে গেছে, মানে খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যবহারগুলো আমরা জেনে নেব। অ্যালুমিনিয়ামের বিজারক ধর্ম, উচ্চ উষ্ণতায় অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা থাকায় থার্মিট পদ্ধতিতে ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয়। হালকা ওজন, অ্যালুমিনিয়াম হালকা ও মজবুত হয়। বিমান ও কৃত্রিম উপগ্রহ কাঠামো তৈরিতে এই সংকর ধাতু ব্যবহৃত হয়। যেই সংকর ধাতুটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে ডুরালুমিন। তাহলে ডুরালুমিনের মুখ্য উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম, আর ডুরালুমিন বিমান ও কৃত্রিম উপগ্রহের কাঠামো তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়াও অ্যালুমিনিয়ামের আরেকটা ভালো ব্যবহার আছে। এই যে আমরা খাদ্যদ্রব্য খাই কিংবা ঔষধ বা খাদ্যদ্রব্য মোড়কজাত দ্রব্যের ভিতরে রাখি, সেই যে পাতলা অ্যালুমিনিয়াম ফয়েল সেইটা তৈরিতে এই অ্যালুমিনিয়াম লাগে। তাহলে পাতলা অ্যালুমিনিয়াম ফয়েল তৈরিতে অ্যালুমিনিয়াম লাগে। এবার আমরা জানব ধাতু সংকর। ধাতু সংকর বা সংকর ধাতু কি? দুই বা ততোধিক ধাতু বা কোনো ধাতু ও অধাতু গলিত অবস্থায় পরস্পর মিশে গিয়ে যে সমসত্ব বা অসমসত্ব কঠিন মিশ্রণ তৈরি করে তাকে সংকর ধাতু বলে। উদাহরণ, পিতল। পিতলের ক্ষেত্রে দেখা যায় কপার ও জিঙ্ক মিশ্রিত করে পিতল তৈরি করা হয়, তাই পিতল হচ্ছে সংকর ধাতু। দেখা গেছে কার্বন, সিলিকন, ফসফরাস প্রভৃতির মতো কিছু অধাতুও ধাতু সংকর গঠনে ব্যাপক ভূমিকা নেয়। আমরা খাঁটি ধাতু না ব্যবহার করে হঠাৎ করে সংকর ধাতু কেন ব্যবহার শুরু করলাম? তার প্রধানত 3টা থেকে 4টা কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে স্থায়িত্ব ও ক্ষয়রোধ। 2 নম্বর কারণ হচ্ছে কাঠিন্য বৃদ্ধি। 3 নম্বর কারণ হচ্ছে ভৌত ধর্ম নিয়ন্ত্রণ। আর 4 নম্বর হচ্ছে নমনীয়তা ও ঘাত সহনশীলতা। এই কয়েকটা সুবিধা পাওয়ার জন্য আমরা সংকর ধাতু ব্যবহার করি। এবার আমরা জানব অ্যামালগাম বা পারদ সংকর। যদি কোনো সংকর ধাতুর একটি উপাদান পারদ হয় তবে তাকে অ্যামালগাম বা পারদ সংকর বলা হয়। ব্যবহারিক উপাদান, যখন দাঁতের গর্ত বা ক্যাভিটি পূরণ করতে রূপোর সাথে পারদের সংকর ব্যবহার করা হয় তখন তাকে আমরা বলবো ডেন্টাল অ্যামালগাম। যখন পরীক্ষাগারে বিভিন্ন তড়িৎ কোষে তড়িৎদ্বার হিসাবে জিঙ্ক আর পারদ মিশিয়ে ব্যবহার করা হবে তখন তাকে আমরা বলবো জিঙ্ক অ্যামালগাম। যখন আয়নার পিছনে পারদের সাথে টিন মিশিয়ে যে একটা বস্তু তৈরি করা হয় তাকে আমরা বলবো টিন অ্যামালগাম। এরপর আমাদের সিলেবাস অনুযায়ী কয়েকটা সংকর ধাতু এবং কি খাঁটি ধাতু নিয়ে সেগুলো তৈরি হয়, কত % খাঁটি ধাতু মিশিয়ে সেগুলো তৈরি হয় এবং তাদের ব্যবহার জেনে নেব। আমার নোটসে সব কিছু ডিটেলস দেওয়া হয়েছে, তোমরা দেখে দেখে পড়বে, খুব ভালো লাগবে। আচ্ছা, এখান থেকে অলরেডি কিছু প্রশ্ন এসে গেছে গত 2016 থেকে 2026-এর মধ্যে। আমি প্রতিটা প্রশ্ন দিয়েছি আমার নোটসে। দেখো, এই প্রশ্নগুলো তোমরা করবে, তাহলে পরীক্ষার দিকটাও তোমাদের মাথায় থাকবে। ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি। কত সুন্দর একটা প্রশ্ন। তাহলে এই প্রশ্নগুলো কোথা থেকে আসে এটা জানলে তোমাদের অনেক সুবিধা হবে। এবার আমি যে বলছিলাম বিভিন্ন সংকর ধাতুসমূহ কি খাঁটু ধাতু নিয়ে তৈরি হয়, আমি দেখেছি এই যে জার্মান সিলভার, এটা
কি কি খাঁটি ধাতু নিয়ে তৈরি হয়। এটা মনে রাখতে অনেক অসুবিধা হয়, তাই আমি একটা ট্রিক্স বের করিয়ে দিয়েছি। সেই ট্রিক্সগুলো জেনে তুমি তাড়াতাড়ি মনে রাখতে পারবে। এটা আমার ট্রিক্স, মনে রাখলে ভালো, আর যদি এমনি রাখতে চাও রেখে নেবে। যেমন জার্মান সিলভার বলার সঙ্গে সঙ্গে তোমাকে মনে মনে বলতে হবে জিঙ্ক নিকু, জার্মান সিলভার জিঙ্ক নিকু। তাহলে কি, জিঙ্ক মানে দস্তা বা জেডেন, নি মানে নিকেল, কু মানে সিইউ। তাহলে তুমি এই ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারবে। ডেল্টা মেটাল জিঙ্ক ফেকু, একসঙ্গে বলবে ডেল্টা মেটাল জিঙ্ক ফেকু। তারপরে ইলেকট্রন জামা, একসঙ্গেই বলবে, তাহলে মাথায় থাকবে ইলেকট্রন জামা। এরপর আরও আছে গান মেটাল জ্যাকেট। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, তাই আমি ট্রিক্স বানিয়ে দিয়েছি যাতে তোমরা মাথায় রাখতে পারো। দেখো 2026 সালে অলরেডি একটা কোশ্চেন চলে আসছে। তোমরা যদি এখান থেকে ভালো ভালো করে পড়ো তাহলে উত্তর দিতে পারবে এই গত পরীক্ষায়। আমাদের লক্ষ্য 2027। আচ্ছা, আরও কয়েকটা ট্রিক্স দেখে নাও। এই যে ম্যাগনেলিয়াম, এটা হচ্ছে ম্যাগনেলিয়াম কথার মধ্যে লুকিয়ে আছে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম, ম্যাগনেলিয়াম। এরপর হচ্ছে ডুরালুমিন, যেটা আমাদের বিমান হালকা জিনিস তৈরিতে ব্যবহৃত হয়। এটা হচ্ছে কুয়েল ম্যাগম্যান, একসঙ্গে পড়বে ডুরালুমিন কুয়েল ম্যাগম্যান। কু মানে সিইউ বা কপার, এল মানে অ্যালুমিনিয়াম, ম্যাগ মানে ম্যাগনেসিয়াম, ম্যান মানে ম্যাঙ্গানিজ। এবার বলবে পিতল, বলবে পিতাজি মানে পি মানে পিতল, তা মানে তামা, জিঙ্ক মানে জি মানে জিঙ্ক, তাহলে পিতাজি। কাঁসাকে বলবে কাঁতাটি, কা মানে কাঁসা, তা মানে তামা, টি মানে টিন। ব্রোঞ্জ কী কী নিয়ে গঠিত? বোঁতাটি, বলবে বোঁতাটি, বো মানে ব্রোঞ্জ, তা মানে তামা, টি মানে টিন। এভাবে আমি মনে রাখার কিছু ট্রিক্স তৈরি করে দিয়েছি, তোমরা মনে রাখতে পারো, নাহলে এমনিই মনে রাখতে পারো। যেমন খুবই পরীক্ষায় আসে স্টেনলেস স্টিল। তোমরা স্টেনলেস স্টিল বলার সঙ্গে সঙ্গে বলবে স্টেনলেস স্টিল লোক্রনিকা। একটা বিশেষ তথ্য মনে রাখো, লোহার প্রায় সব গুরুত্বপূর্ণ সংকর ধাতুর মৌলিক উপাদান হলো লোহা ও নিকেল, দুটো প্রায় কমন। এটা মনে রাখতে পারো, অথবা আমার মতো ট্রিক্স মনে রাখতে পারো। মনে রাখবে ইনভার লো মানে লোহা, নি মানে নিকেল দ্বারা গঠিত। লোহার অ্যালোনিকা, একসঙ্গেই বলবে লোহার অ্যালোনিকা। লোহার মানে লোহা থাকবে, অ্যালো মানে অ্যালুমিনিয়াম থাকবে, নি মানে নিকেল থাকবে, কো মানে কোবাল্ট থাকবে। এইভাবে তোমরা মনে রাখবে। আর এখানে আমি প্রত্যেকটার ব্যবহার দেখিয়ে দিয়েছি, ব্যবহারগুলো একটা একটা করে মাথায় রাখবে, কারণ পরীক্ষায় আসে। এবার আমরা জানব খনিজ ও আকরিক কাকে বলে। খনিজ মিনারেল, প্রকৃতিতে ভূগর্ভে বা ভূপৃষ্ঠে ধাতুর যে সমস্ত অজৈব যৌগ বালি, মাটি বা অন্যান্য অশুদ্ধির সাথে মিশ্রিত অবস্থায় পাওয়া যায় তাদের ওই ধাতুর খনিজ বলে। উদাহরণ, লোহার খনিজ হলো রেড হেমাটাইট ও আয়রন পাইরাইটিস। আকরিক কি? যে সমস্ত খনিজ থেকে সহজে, এই কথাটা মনে রাখবে, সহজে লাভজনকভাবে উচ্চ গুণমানের ধাতু, এই তিনটা কথা খুবই ইম্পর্টেন্ট। সহজে লাভজনকভাবে ও উচ্চ গুণমানের ধাতু নিষ্কাশন করা সম্ভব হয় তাদের আকরিক বলবো। তাহলে খনিজ কি? এই গোল ছবিটা দেখো, পৃথিবীতে যা কিছু থেকে আমরা ধাতু পাই তাকে খনিজ বলি, কিন্তু আকরিক হলো সেই খনিজ যেখান থেকে সহজে লাভজনকভাবে ও উচ্চ গুণমানের ধাতু পাই, তাকে আমরা আকরিক বলবো। এই ছবিটা দিয়ে পরীক্ষায় যদি সংজ্ঞা লিখো, এক চান্সে নাম্বার পেয়ে যাবে। আচ্ছা, এবার আমাদের আলোচ্য বিষয় খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য। আমি ছকটা তুলে ধরেছি, তোমরা দেখে নাও, খুব একটা পড়ানোর দরকার নেই, তোমরা নিজেরাই পারবে। আচ্ছা, এই যে খনিজ ও আকরিকের পার্থক্য লিখবে, এখানে অবশ্যই এই উদাহরণটা দেবে। এই উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট। এই উদাহরণটা দিলে পরীক্ষার খাতাতে অনেকটা গুড ইমপ্রেস মেক হবে। এবার আমাদের একটা প্রশ্ন আসে পরীক্ষায়, সব আকরিক খনিজ পদার্থ, কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয়, ব্যাখ্যা করো।
খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। আমি এটা যুক্তিভিত্তিকভাবে আলোচনা করেছি, তোমরা এটা দেখো। আমি বলি, প্রকৃতিতে প্রাপ্ত অজৈব পদার্থসমূহ যাদের মধ্যে ধাতু মুক্ত বা যৌগিক অবস্থায় থাকে তাকেই খনিজ বলবো। তাহলে খনিজ কি? যা কিছু থেকে ধাতু পাওয়া যায় তাই খনিজ। আবার যে সকল খনিজ থেকে সহজে ও লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাকে আকরিক বলি। যুক্তিটা কি? আকরিক হলো সেই বিশেষ খনিজ যেখান থেকে সহজেই ধাতু অর্থনৈতিকভাবে নিষ্কাশন সম্ভব, তাই সব আকরিক খনিজ। বিপরীত যুক্তি কি? কিন্তু অনেক খনিজ থেকে ধাতু নিষ্কাশন ব্যয় সাপেক্ষ বা কঠিন, তাই তারা খনিজ হওয়া সত্ত্বেও আকরিক নয়। তাই আমরা বলতে পারি সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। উদাহরণ একটা বলবে, প্রশ্নের উত্তরটা খুব সুন্দরভাবে সাজানো হবে। যেমন হিমাটাইট লোহার আকরিক, পাইরাইটিস লোহার খনিজ। তাহলে কি হিমাটাইট ও পাইরাইটিস দুটোই খনিজ, কিন্তু হিমাটাইট থেকে আমরা সহজে অর্থনৈতিকভাবে লোহা নিষ্কাশন করতে পারি, তাই হিমাটাইট হচ্ছে লোহার আকরিক। কিন্তু পাইরাইটস থেকে অর্থনৈতিকভাবে লোহা নিষ্কাশন করা সহজ নয়, তাই পাইরাইটস খনিজ হলেও আকরিক নয়। এইভাবে আমি প্রশ্নের উত্তরটা সাজিয়ে দিয়েছি, তোমরা নোটস থেকে ভালো করে গুছিয়ে লিখবে, তাহলে ভালো। আবার একটা প্রশ্ন এসেছে, দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আয়রন পাইরাইটিস খনিজ হলেও আকরিক নয় কেন? এইভাবে তোমরা যুক্তি দেবে। আমি নোটসে খুব সুন্দরভাবে লিখে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে পড়ে নেবে। আর কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে, আমাকে জানালে আমি সেটা পরবর্তী ক্লাসে ক্লিয়ার করে দেব। আচ্ছা, আমি এখানে একটা ছবি দিয়েছি, ছবিটা দেখতে পারো বোঝানোর সুবিধার্থে। খনিজ, তার মধ্যে আকরিক ছোট্ট করে দেওয়া হয়েছে এবং সেখানে আমি লেবেল করে দিয়েছি, সেটাও তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো, এই টপিক থেকে মাধ্যমিক 2019 সালে একটা কোশ্চেন অলরেডি এসে গেছে। জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা যায় কেন? এবার আমরা সিলেবাসের জন্য কয়েকটা ছক দিয়েছি, তোমরা ওই ছকগুলা দেখে নেবে। আমার নোটসে খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা যদি অতিরিক্ত জ্ঞান চাও ওখান থেকে জ্ঞান নিয়ে নেবে। আচ্ছা, কয়েকটা আমি আকরিকের ছবি দিয়েছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়, তোমরা ওই আকরিকগুলোও দেখে নেবে। যেমন বক্সাইট কেমন হয় দেখো, এই যে এইটা হচ্ছে বক্সাইট। এখান থেকে কি কি প্রশ্ন এসেছে সেগুলো আমি নোটসে সলভ করে দিয়েছি, তোমরা ওগুলো দেখবে। 1 নম্বরের প্রশ্নে আমি খুব একটা বেশি আলোচনা করছি না, শুধু তোমাদেরকে দেখাচ্ছি কত ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা। এখান থেকে কত প্রশ্ন গত 10 বছরে এসেছে, মাধ্যমিক 2017, 18, 2020, 2019, 2023, প্রায় সব বছরই এখান থেকে এসেছে। এরপর আমরা শুরু করব খনিজমল। খনিজমল কি? আকরিকের সঙ্গে যে সমস্ত অবাঞ্ছিত পদার্থ বা অশুদ্ধি, যেমন বালি, মাটি, পাথর মিশ্রিত অবস্থায় থাকে তাকে খনিজমল বলে। এটাও পরীক্ষায় পড়তে পারে, খুব ইম্পর্টেন্ট। ফ্লাক্স বিগালক কাকে বলে? ধাতু নিষ্কাশনের সময় যে বহিরাগত রাসায়নিক পদার্থ আকরিকের সঙ্গে মিশ্রিত করে খনিজমলকে সহজেই অপসারিত করা হয় তাকে বিগালক বলি। বিগালক 2 প্রকার হয়। যখন খনিজমল আম্লিক হয় তখন আমরা ক্ষারীয় বিগালক ব্যবহার করি, এটা সম্বন্ধে পরে জানাবো। মোটামুটি আম্লিক হলে ক্ষারীয় বিগালক ব্যবহার করব, আবার ক্ষারীয় হলে আম্লিক বিগালক ব্যবহার করব। যেমন উদাহরণ, যেমন SiO2 হচ্ছে আম্লিক, তখন আমরা ক্ষারীয় বিগালক হিসাবে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করি। ধাতুমল কি? উচ্চ উষ্ণতায় খনিজ মল ও বিগালকের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে যে অনুদবায়ী ও গলিত হালকা পদার্থ উৎপন্ন হয় তাকে ধাতুমল বলে। ধাতুমলের সুবিধা কি? ধাতুমল সাধারণত গলিত ধাতুর চেয়ে হালকা হয়, তাই এটি ধাতুর উপরের স্তরে ভাসমান অবস্থায় থাকে, যা ধাতুকে বায়ুর অক্সিজেন থেকে রক্ষা করে। এবার আমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন জানতে হবে, দার্শনিকের উল। এটাও পরীক্ষায় আসতে পারে 2027 সালে। দার্শনিকের উল্ক আমরা কাকে বলি? জিঙ্ক অক্সাইডকে আমরা
দার্শনিকের উল বলি। জিঙ্ক অক্সাইডকে আমরা দার্শনিকের উল বলি। এবার প্রশ্ন, কেন বলি? দেখা গেছে জিঙ্ক বা দস্তাকে বায়ুর উপস্থিতিতে দহন করলে তুলার মতো সাদা রঙের একটা বস্তু পাওয়া যায়, দেখতে অবিকল তুলার মতো। এই আমি ছবিটা দেখাচ্ছি, দেখো এই ছবিটা, এই যে সুন্দর দেখতে তুলার মতো, এই জন্য দার্শনিকের উল বলে একে বলা হতো। যেহেতু বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, তাই অনেকে দার্শনিকের উল দাও। আচ্ছা, দার্শনিকের উল তথা জিঙ্ক অক্সাইডের ভৌত ধর্ম, ব্যবহার সব কিছু আমি নোটসে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখবে।